দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। লেখক স্টিফেন আর কোভি। এটি শুধু একটি বই নয়, এটি একটি নীরব আলো। যে আলো আপনার ভিতরের অন্ধকারকে ছুঁয়ে যায়, যে আলো আপনাকে মনে করিয়ে দেয় সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে আসে না, এটি ঠিক আপনার ভিতর থেকেই জন্ম নেয়। কোভি এখানে 7টি অভ্যাসের কথা বলেছেন, অভ্যাসগুলো যা আপনার চরিত্রকে গড়ে তোলে, আপনার সম্পর্ককে গভীর করে আর আপনার পুরো জীবনকে অর্থপূর্ণ করে তোলে। প্রথম 3টি অভ্যাস আপনার নিজের ভিতরের বিজয়, পরের 3টি অন্যের সাথে সুন্দর ও গভীর সম্পর্কের বিজয়, আর 7ম অভ্যাস নিজেকে প্রতিদিন নতুন করে তোলার শিল্প। এই সিরিজে আমরা একটি একটি করে অধ্যায় নিয়ে যাব, ধীরে, গভীরভাবে, হৃদয় দিয়ে। শুধু শুনব না, অনুভব করব। শুধু জানব না, নিজেকে বদলে ফেলব। আমরা শুরু করছি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। আপনার জীবন কি আপনি নিয়ন্ত্রণ করেন, নাকি জীবন আপনাকে নিয়ন্ত্রণ করে? স্টিফেন আর কোভি এখানে আমাদের সামনে তুলে ধরেন একটি মৌলিক পার্থক্য, যে পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে আকাশ পাতাল ফারাক তৈরি করে। তিনি বলেন, মানুষ 2 ধরনের, একদল প্রোঅ্যাক্টিভ আর একদল রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানুষ বাইরের পরিস্থিতির দাস। তাদের মেজাজ নির্ভর করে আবহাওয়ার উপর, ট্রাফিকের উপর, অন্যের আচরণের উপর। তারা বলে, আমার মেজাজ খারাপ কারণ ট্রাফিক ছিল, আমি রেগে গিয়েছি কারণ তুমি এমন করেছে। তাদের জীবন চালায় বাইরের ঘটনা। কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ ভিন্ন। তারা জানে, বাইরের ঘটনা যতই প্রবল হোক না কেন, তাদের সাড়া দেওয়ার স্বাধীনতা সবসময় তাদের নিজের হাতে থাকে। কোভি এখানে এক অসাধারণ উদাহরণ দেন, ভিক্টর ফ্র্যাঙ্কলের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী থাকা ফ্র্যাঙ্কল চারপাশে দেখেছিলেন শুধু যন্ত্রণা আর মৃত্যু। কিন্তু সেই অন্ধকারময় পরিস্থিতিতেও তিনি একটি গভীর সত্য আবিষ্কার করেন, উদ্দীপনা আর সারার মাঝে একটি স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। এই স্বাধীনতার নামই প্রোঅ্যাক্টিভনেস। কোভি আরও দেখান একটি সহজ কিন্তু শক্তিশালী মডেল, সার্কেল অফ কনসার্ন আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আমাদের সবার একটা বড় সার্কেল আছে, যেসব বিষয় নিয়ে আমরা চিন্তিত। কিন্তু তার ভিতরে আরেকটা ছোট সার্কেল আছে, যেখানে আমরা সত্যিকার অর্থে প্রভাব ফেলতে পারি। রিঅ্যাক্টিভ মানুষ তাদের শক্তি ব্যয় করে বড় সার্কেলে, ফলে তাদের প্রভাবের সার্কেল ক্রমশ ছোট হয়ে যায়। কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ তাদের সময় ও শক্তি ব্যয় করে ছোট সার্কেলে, আর আশ্চর্যজনকভাবে যত বেশি তারা এখানে কাজ করে, তাদের প্রভাবের সার্কেল তত বড় হয়ে যায়। প্রোঅ্যাক্টিভ মানুষের ভাষাও ভিন্ন। তারা বলে না, আমি পারব না, এটা আমার দোষ নয়। তারা বলে, আমি বেছে নেব, আমি দায়িত্ব নেব, আমি এটা করব। এই অভ্যাসের মূল সত্য খুব সহজ, অথচ জীবন বদলানো। আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ আপনার হাতেই আছে। আপনি কিভাবে সাড়া দেন, সেই স্বাধীনতা। স্টিফেন আর কোভি এখানে একটি গভীর সত্যের দিকে আমাদের নিয়ে যান। তিনি বলেন, সবকিছু 2 বার সৃষ্টি হয়। প্রথম সৃষ্টি হয় মনে, মেন্টাল ক্রিয়েশন। দ্বিতীয় সৃষ্টি হয় বাস্তবে, ফিজিক্যাল ক্রিয়েশন। যে কোনো বড় ভবন, যে কোনো প্রকল্প, যে কোনো জীবন প্রথমে কল্পনায় তৈরি হয়, তারপর বাস্তবে। যদি মানসিক ছবিটি স্পষ্ট না হয়, তাহলে বাস্তব ফলাফলও কখনো সুন্দর হয় না। তাই তিনি আমাদের সবাইকে একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট লিখতে বলেন। এটি আপনার জীবনের সংবিধান, আপনার মূল্যবোধ, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো এবং আপনি কেমন মানুষ হতে চান তার স্পষ্ট ছবি। এই অভ্যাসের মূল সত্য খুব সহজ, অথচ জীবন বদলানো। শেষের কথা মাথায় রেখে শুরু করুন। আপনার জীবনের গন্তব্য আগে থেকে স্পষ্ট করে নিন, তারপর প্রতিটি দিন সেই গন্তব্যের দিকে নিয়ে যাক। আপনি কি সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু সন্ধ্যায় এসে মনে হয় কোনো সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজই হয়নি? স্টিফেন আর কোভি এখানে প্রথম 2টি অভ্যাসের বাস্তব প্রয়োগ দেখান। তিনি বলেন, প্রথম অভ্যাস আমাদের দায়িত্বশীল করে, দ্বিতীয় অভ্যাস
আমাদের গন্তব্য দেখায়, কিন্তু তৃতীয় অভ্যাস ছাড়া সেই গন্তব্যে পৌঁছানো অসম্ভব। কভি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সময় ব্যবস্থাপনার ম্যাট্রিক্স তুলে ধরেন, 4টি কোয়াড্র্যান্ট। প্রথম কোয়াড্র্যান্ট জরুরি এবং গুরুত্বপূর্ণ, সংকট, শেষ মুহূর্তের কাজ। দ্বিতীয় কোয়াড্র্যান্ট গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, এখানেই আছে পরিকল্পনা, সম্পর্ক গড়ে তোলা, নিজেকে বিকশিত করা, দীর্ঘমেয়াদী স্বপ্ন। তৃতীয় কোয়াড্র্যান্ট জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অন্যের অনুরোধ, অপ্রয়োজনীয় মিটিং, ফোন, ইমেল। চতুর্থ কোয়াড্র্যান্ট না জরুরি না গুরুত্বপূর্ণ, সময় নষ্ট। বেশিরভাগ মানুষ প্রথম আর তৃতীয় কোয়াড্র্যান্টে বেঁচে থাকেন, তারা সবসময় আগুন নেভাতে ব্যস্ত, ফলে দ্বিতীয় কোয়াড্র্যান্টে সময় দিতে পারেন না। আর যত বেশি দ্বিতীয় কোয়াড্র্যান্টে সময় না দেন, প্রথম কোয়াড্র্যান্টের সংকট তত বেড়ে যায়। কিন্তু প্রোঅ্যাক্টিভ এবং মিশন সচেতন মানুষেরা তাদের সময়ের বেশিরভাগ অংশ ব্যয় করেন দ্বিতীয় কোয়াড্র্যান্টে। তারা সপ্তাহের পরিকল্পনা করেন, নিজের ভূমিকাগুলো চিহ্নিত করেন, তারপর প্রত্যেক ভূমিকার জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজগুলো নির্ধারণ করেন। কভি বলেন, এটি কোনো সাধারণ টাইম ম্যানেজমেন্ট নয়, এটি জীবন ব্যবস্থাপনা। এখানে আমরা ঘড়ি নয়, কম্পাস ব্যবহার করি। ঘড়ি বলে কখন কি করতে হবে, কম্পাস বলে কোন দিকে যেতে হবে। এই অভ্যাসের মূল সত্য খুব গভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করুন, যেগুলো জরুরি হয়ে ওঠার আগেই, যেগুলো আপনার জীবনের মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি কি জীবনে সবসময় জিততে চান আর অন্যকে হারিয়ে দিতে, নাকি সবাই জিতুক? স্টিফেন আর কভি এখানে মানুষের পারস্পরিক সম্পর্কের 6টি মৌলিক দৃষ্টিভঙ্গির কথা বলেন। বেশিরভাগ মানুষ জীবন চালায় উইন লুজ দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ আমি জিতব, তুমি হারবে। যদি আমি জিতি তাহলে তুমি হারবে, এটাই স্বাভাবিক। কেউ কেউ আবার লুজ উইন করে, আর কখনো কখনো দুজনেই হারে, লুজ লুজ। কিন্তু কভি বলেন, সত্যিকারের কার্যকর মানুষেরা চতুর্থ দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন, উইন উইন। এটি এমন এক সমাধান যেখানে উভয় পক্ষই জয়ী হয়। আর যদি উইন উইন সম্ভব না হয়, তাহলে তারা উইন উইন অর নো ডিল বেছে নেন। এই দৃষ্টিভঙ্গির ভিত্তি হল অ্যাবান্ডেন্স মেন্টালিটি, সাফল্য, সুযোগ, সম্পদ অসীম। যদি তুমি জিতো তাতে আমার কোনো ক্ষতি নেই, বরং আমরা দুজনেই আরও বেশি পেতে পারি। উইন উইন চিন্তা করতে দরকার 2টি গুণের সমন্বয়, সাহস এবং বিবেচনা। সাহস ছাড়া আমরা শুধু অন্যের কথা ভাবি, বিবেচনা ছাড়া শুধু নিজের স্বার্থ দেখি। কিন্তু উইন উইন হয় যখন আমরা নিজের স্বার্থের পাশাপাশি অন্যের স্বার্থকেও সমান গুরুত্ব দিই। কভি বলেন, যে সম্পর্কে উইন উইন নেই সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। চুক্তি হতে পারে কিন্তু বিশ্বাস থাকে না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই সত্যিকারে সফল হয় না। এই অভ্যাসের মূল সত্য অত্যন্ত গভীর। সবসময় উভয় পক্ষের জন্য জয়ের সমাধান খুঁজুন। যদি তা না পান, তাহলে কোনো সমাধানই গ্রহণ করবেন না। এটি দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। আপনি কি কথা বলার সময় অন্যের কথা সত্যিকার অর্থে শোনেন, নাকি শুধু নিজের জবাব তৈরি করেন? স্টিফেন আর কভি এখানে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত নীতির কথা বলেন। তিনি বলেন, জীবনের সবচেয়ে বড় দক্ষতা হল যোগাযোগ, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ব্যর্থ হয় কারণ তারা শোনে না, তারা শুধু জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়। কভি এই ধরনের শোনাকে বলেন অটোবায়োগ্রাফিক্যাল লিসনিং, অর্থাৎ অন্যের কথা শুনতে শুনতে আমরা নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করি। সে যা বলছে তার মধ্যে আমরা নিজের গল্প খুঁজি। আমারও তো এমন হয়েছিল, আমি যদি তোমার জায়গায় থাকতাম। আমরা শুনছি না, আমরা শুধু বলার সুযোগ খুঁজছি। কিন্তু সত্যিকারের কার্যকর মানুষ প্রথমে বোঝার চেষ্টা করেন। এটাকে কভি বলেন এমপ্যাথিক লিসনিং, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে, তার হৃদয় থেকে বোঝা। শুধু কথাগুলো নয়, তার অনুভূতি, তার ভয়, তার আকাঙ্ক্ষা। কভি একটি সহজ উদাহরণ দেন। একজন চিকিৎসক যদি রোগীর কথা না শুনে সরাসরি ওষুধ লিখে দেন,
তাহলে সেই চিকিৎসা কতটা কার্যকর হবে? ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রেও যদি আমরা প্রথমে না বুঝি, তাহলে আমাদের পরামর্শ কখনো গ্রহণযোগ্য হয় না। এই অভ্যাসের মূল সত্য দুটি স্তরে। প্রথমে পুরোপুরি বোঝার চেষ্টা করুন, নিরপেক্ষভাবে, সহানুভূতির সাথে। তারপর নিজের কথা বলুন। তখনই আপনার কথা অন্যের কাছে গভীরভাবে পৌঁছাবে। কবি বলেন, যখন আপনি সত্যিকার অর্থে কাউকে বোঝার চেষ্টা করেন, তখন তার মধ্যে বিশ্বাস তৈরি হয়। সে জানে আপনি তার পক্ষে। তখনই খোলামেলা কথা বলা সম্ভব হয়। এই অভ্যাসের মূল সত্য অত্যন্ত গভীর এবং জীবন বদলানো। প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপর বোঝানোর চেষ্টা করুন। যখন আপনি প্রোঅ্যাক্টিভ হন, যখন আপনার গন্তব্য স্পষ্ট হয়, যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন, যখন আপনি উইন উইন চিন্তা করেন এবং যখন আপনি সত্যিকার অর্থে অন্যকে বোঝার চেষ্টা করেন, তখনই ঘটে সবচেয়ে অসাধারণ জিনিসটি। তার নাম সিনার্জি। সিনার্জি মানে সৃজনশীল সহযোগিতা। এটি এমন এক অবস্থা যেখানে একের সাথে এক যোগ করলে ফল হয় ৩ বা তারও বেশি। পুরোটাই অংশগুলোর যোগফলের চেয়ে অনেক বড় হয়ে ওঠে। কবি বলেন, সিনার্জি প্রকৃতিতে সর্বত্র আছে। একটি বন দেখুন, প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী, প্রতিটি জীবাণু একসাথে কাজ করে, যা কেউ একা কখনো করতে পারত না। ঠিক তেমনি মানুষের সম্পর্কেও সিনার্জি ঘটে যখন আমরা পার্থক্যকে ভয় না করে সম্মান করি। বেশিরভাগ মানুষ পার্থক্য দেখে ভয় পায়। তারা চায় সবাই একই রকম হোক। কিন্তু সিনার্জিতে পার্থক্যই হলো সবচেয়ে বড় সম্পদ। একজনের দুর্বলতা অন্যজনের শক্তি দিয়ে পূরণ হয়। একজনের দৃষ্টিভঙ্গি অন্যজনের সাথে মিলে একজনের দুর্বলতা অন্যজনের শক্তি দিয়ে পূরণ হয়। একজনের দৃষ্টিভঙ্গি অন্যজনের সাথে মিলে তৈরি হয় নতুন কিছু, যা কেউ একা কল্পনাও করতে পারত না। সিনার্জি ঘটে শুধুমাত্র যখন বিশ্বাস থাকে। প্রথম ৫টি অভ্যাস যখন আপনার চরিত্রে গেঁথে যায়, তখনই অন্যের সাথে সত্যিকারের সিনার্জি সম্ভব হয়। কবি এখানে একটি গভীর সত্য বলেন, সিনার্জি কোনো টেকনিক নয়, এটি একটি দর্শন। এটি হলো জীবনকে দেখার একটি নতুন উপায়, যেখানে আমরা আর প্রতিযোগিতা করি না, বরং একসাথে সৃষ্টি করি। এই অভ্যাসের মূল সত্য অত্যন্ত শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক। যখন আমরা একসাথে কাজ করি, সত্যিকারের বিশ্বাস ও পার্থক্যের সম্মান নিয়ে, তখন আমরা এমন কিছু তৈরি করতে পারি যা একা কখনো সম্ভব ছিল না। একজনের দুর্বলতা অন্যজনের শক্তি দিয়ে পূরণ হয়। একজনের দৃষ্টিভঙ্গি অন্যজনের সাথে মিলে তৈরি হয় নতুন কিছু, যা কেউ একা কল্পনাও করতে পারত না। সিনার্জি ঘটে শুধুমাত্র যখন বিশ্বাস থাকে। প্রথম ৫টি অভ্যাস যখন আপনার চরিত্রে গেঁথে যায়, তখনই অন্যের সাথে সত্যিকারের সিনার্জি সম্ভব হয়। কবি এখানে একটি গভীর সত্য বলেন, সিনার্জি কোনো টেকনিক নয়, এটি একটি দর্শন। এটি হলো জীবনকে দেখার একটি নতুন উপায়, যেখানে আমরা আর প্রতিযোগিতা করি না, বরং একসাথে সৃষ্টি করি। এই অভ্যাসের মূল সত্য অত্যন্ত শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক। যখন আমরা একসাথে কাজ করি, সত্যিকারের বিশ্বাস ও পার্থক্যের সম্মান নিয়ে, তখন আমরা এমন কিছু তৈরি করতে পারি যা একা কখনো সম্ভব ছিল না। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? আপনি নিজে। কিন্তু আপনি কি তাকে নিয়মিত শান দিচ্ছেন? স্টিফেন আর কবি এই শেষ অধ্যায়ে সেই মৌলিক সত্যের কথা বলেন যা বাকি ৬টি অভ্যাসকে দীর্ঘস্থায়ী করে। তিনি একটি সহজ কিন্তু গভীর উপমা দেন। কল্পনা করুন, একজন কাঠুরে জঙ্গলে গাছ কাটছে। সে ঘণ্টার পর ঘণ্টা ধারালো করা ছাড়াই করাত চালিয়ে যাচ্ছে। করাত ক্রমশ ভোঁতা হয়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। সে বলছে, আমার তো কাজ করতে হবে, শান দেওয়ার সময় নেই। এটাই আমাদের জীবনের ছবি। আমরা প্রতিদিন ছুটছি, কাজ করছি, অভ্যাসগুলো অনুসরণ করছি, কিন্তু নিজেকে শান দেওয়ার সময় নেই না। ফলে ধীরে ধীরে আমাদের শক্তি, উৎসাহ, সৃজনশীলতা নিস্তেজ হয়ে যায়। কবি বলেন, সত্যিকারের কার্যকর মানুষ প্রতি সপ্তাহে নিজেকে ৪টি মাত্রায় নবায়ন করে। প্রথমত, শারীরিক মাত্রা: ব্যায়াম, সুষম খাদ্য, বিশ্রাম।
দ্বিতীয়ত মানসিক মাত্রা, পড়াশোনা, লেখা, নতুন কিছু শেখা। তৃতীয়ত সামাজিক আবেগীয় মাত্রা, সম্পর্ক গড়ে তোলা, সেবা, ভালোবাসা। চতুর্থত আধ্যাত্মিক মাত্রা, মূল্যবোধ, ধ্যান, নিজের সাথে গভীর সংযোগ। এই চারটি মাত্রার ভারসাম্য রাখাই হল প্রকৃত নবায়ন। এটি একবারের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। যখন আপনি নিয়মিত নিজেকে শান দেন, তখন বাকি ৬টি অভ্যাস স্বাভাবিকভাবে আপনার জীবনের অংশ হয়ে ওঠে। কবি বলেন, আপনি নিজে হলেন সেই যন্ত্র যা সব কিছু করে। যদি আপনি ভোঁতা হয়ে যান, তাহলে সবকিছুই ভোঁতা হয়ে যায়। কিন্তু যদি আপনি নিয়মিত নিজেকে নবায়ন করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল হয়ে ওঠে। নিজেকে নিয়মিত শান দিন। শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় এবং আধ্যাত্মিকভাবে নবায়ন করুন। তবেই আপনি সত্যিকারের কার্যকর জীবনযাপন করতে পারবেন। স্টিফেন আর কোভি আমাদের সামনে তুলে ধরেছেন ৭টি অভ্যাস, ৭টি নীতি যা আমাদের ভিতর থেকে পরিবর্তন আনে। সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে আসে না, এটি সবসময় ভিতর থেকে শুরু হয়। নিজেকে বদলান, তারপর দেখবেন পুরো দুনিয়াটা বদলে যাচ্ছে। এই ৭টি অভ্যাস যেন আপনার জীবনে সত্যি সত্যি ফুটে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় সাথে থাকার জন্য।